তুই আমার, আমার আগে তোর মরণও পাপ। ক্রন্দনের উপচে পড়া ঢেউয়ে নাস্তানুবাদ সপ্তদশী। আর্তনাদে ফাটছে বুক। শটান শিরদাঁড়ায় বোধহয় জং ধরেছে তার। নতজানু হয়েছে ছোট্ট মাথাটা। মোলায়েম হাত দুটো তার বন্দি হয়েছে যুবকের রুক্ষ হাতের মুঠোয়। তার সরিয়ে ফেলার খুব একটা উদ্বেগ নেই সপ্তদশীর অন্তরালে। যুবক রুডো পুরোতার নামে গভীর দৃষ্টে নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে অবুঝ রমণীর পেলক মুখ পানে। কাঁদতে কাঁদতে লাল টুকটুকে ভাব ধরেছে সপ্তদশীর সরু নাকের ডগাটায়। গাল দুটোয় ভর করেছে লালিমা, ঠোঁট ফুলে কলা গাছ। রুডমানব আগ বাড়িয়ে থামালো না মেয়েটাকে। আশ্চর্য, মেয়েটার এহেন রূপখানা অত মনে ধরল কেন তার? কেমন বেহায়ার ন্যায় তাকিয়ে আছে এক দৃষ্টে। মানবী এবার নড়ে চড়ে উঠল। ক্ষুদ্র বদনখানি তার কান্নার দরুন কেঁপে কেঁপে উঠছে। কণ্ঠে একরাশ নিষ্পাপ পরশ লেপটে সে আওড়াল, আমার আব্বুকে মারবেন না বিস্ট, লোকটাকে থামান। যুবকের বাদামি অধর যুগলে আচমকাই টান বসল বাঁকা হাসির। চোখ দুটোতে নামল চিরচেনা কুড়োতা। সে তৎক্ষণাৎ মাহির হাত থেকে ছো মেরে কেড়ে নিল ফোনটা। অতপর বৃদ্ধাঙ্গুলের দক্ষ স্পর্শে ফোনের লাইন করল ডিসকানেক্ট। এহেন কাণ্ডে আতকে ওঠে মাহি। সহসা বিচলিত কণ্ঠে বলে ওঠে, এ কী করলেন? লোকটাকে থামালেন না কেন বিস্ট? আমার আব্বু, আমার আব্বু। এত সহজে মারব না তোর জানোয়ার বাপকে। তার যে এখনো অনেক পাওনা বাকি আছে। বাট এতটুকু জেনে রাখ, তোর বাপের মৃত্যু আমার হাতেই নির্ধারিত, তা হোক আজ অথবা কাল। মানবীর ছোট্ট হৃদয়ে নরম ত্বকে কথাগুলো যেন এক একটা তীরের ফলার ন্যায় বিঁধল। সে কি অসহ্য অনুভূতি! দম আটকে আসার উপক্রম মাহির। সদ্য কর্তিত পাখির ন্যায় ছটফটাতে লাগলো তার ক্ষুদ্র তনু। অশ্রুভারে খানিকটা নুয়ে এসে সপ্তদশী ভঙ্গুর কণ্ঠে আওড়াল, এত বিষ! মনের কোণে এতটা বিষ নিয়ে কেন নিজের শত্রুর মেয়েকে এভাবে নিজের কাছে আটকে রাখার পায়তারা চালাচ্ছেন? এর চেয়ে ঢের শান্তির ছিল আপনি যদি আমায় একেবারেই প্রাণে মেরে ফেলতেন। যুবক হাসল, তাচ্ছিল্যে সেই হাসি। চোখ দুটোতে শ্লেষাত্মক ভাবভঙ্গিমা ফুটিয়ে সে কেমন গমগমে গলায় শুধালো, তুই মরে গেলে আমি জ্বালাবো কাকে বান্দির মেঘ? তেজ বাড়ল মাহির। অশ্রুসিক্ত লোচনে এক অদৃশ্য আগুন লেপ্টে তরাক ঘাড় উঁচিয়ে তাকালো বেয়াদব নাম খ্যাত পুরুষের পানে। দাঁত কপাটি একে অপরের সনে পিষ্ট করতে করতে বলে ওঠে, আপনার কি একটু খারাপ লাগে না? একটু বুক কাঁপে না এসব করতে? আমার এমন কান্না বিজড়িত কণ্ঠ শুনেও কিভাবে এতটা কোল্ড এক্সপ্রেশন দেন আপনি? কথাটা গায়ে লাগায়নি মুগ্ধ। উল্টো ভাবলেশীন ভঙ্গিতে হাত এগিয়ে এনে মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানল বড়সড়। যেন মেয়েটার কথাবার্তায় বিন্দুমাত্র পাত্তা দেবার ইচ্ছে নেই তার। সপ্তদশী নাক টানল। এক অবদ্ধ ঘৃণার দেয়াল তুলল মন মস্তিষ্কে। ভগ্ন হৃদয়ে জুড়িয়ে আসা কণ্ঠে অস্ফুটে আওড়াল, এখন নিজের বেঁচে থাকার উপরেও বড্ড আফসোস হচ্ছে আমার। কেন যে এত কিছুর পরও আল্লাহ আমায় বাঁচিয়ে রাখলেন। সপ্তদশীর অস্ফুটে আওড়ানো বাক্যগুলো বেশ কানে গেল মুগ্ধর। পরপরই গালের ভাঁজে নিজের লকলকে জিভের ডগাটা ঠেলে দিল নির্দয় মানব। কোনরূপ বাক্যব্যয়ে আচমকা নিজের শক্ত হাতের অমসৃণ থাবায় আঁকড়ে ধরল রমণীর নরম চোয়াল। এক ঝটকায় জোর করে মেয়েটার মুখখানা ঘুরিয়ে আনল নিজের দিকে। মাহি চোখ খিচে বন্ধ করে নিয়েছে ততক্ষণে। যুবক নীরবে বাঁকা হাসল তা দেখে। বেহায়াপনার চরম সীমানায় নিজেকে আবির্ভূত করে সে আচানক মুখ আগালো মাহির মসৃণ মুখ পানে। যুবকের উষ্ণ নিঃশ্বাসের প্রতিটা ঝাপটা যেন তীব্রতায় দোল খাচ্ছে সপ্তদশীর সম্পূর্ণ মুখমণ্ডলে। মাহি হাঁসফাঁস করছে এবার।
দুই হাতে আলতো করে ধাক্কা বসায় রুড মানবের রুক্ষ বক্ষ ভাজে, অথচ বালাই সার। পাহাড় সম বলিষ্ঠ পুরুষ কিনা নিজ জায়গা হতে টলল না একটুও। বেচারি সপ্তদোষী চোখ দুটো বুজে রেখেই ফের ডুকরে উঠল। এরই মধ্যে যুবক হুট করেই নিজের খোঁচা খোঁচা দাড়িতে আবৃত রুক্ষ চোয়ালখানা আলতো করে ছোঁয়ালো সপ্তদোষীর মসৃণ কপলে। মুহূর্তেই কেঁপে ওঠে মাহি, আটকে নিল নিঃশ্বাস। বুকটা ডিপ ডিপ করছে তার, গালে বোধহয় বিচ্ছে হুল। রুডমানব নিজের কাজে মত্ত, চোখ দুটো আবেশে বুজে নিয়ে অনবরত নাকগাল ঘষছে সপ্তদোষীর মসৃণ গালে। দক্ষ সুগন্ধ রসিকের ন্যায় আচমকা মেয়েটার গা থেকে নিঃশ্বাস টানল জোরালো। পরমুহূর্তেই আচ্ছন্নতার ঘোরে ডুব দিলেন মাফিয়া বিস্ট। দিন দুনিয়া ভুলে তীব্র মাদকের সংস্পর্শে এসে সদ্য আসক্ত হবার ন্যায় হাসকি স্বরে আওড়াল, ও মাই মাই, ইউ স্মেল লাইক মাইন। বিরক্তিতে কপাল কুঁচকায় মাহি, তরাক ঝাঝালো কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমায়, খবরদার, কথায় কথায় আমায় ছোবেন না। যুবকের ঘোর তখনও অটুট, মেয়েটার গালে দাবিয়ে রেখেছে সরু নাকের ডগাটা। আগের ন্যায় চোখ দুটো বুজে রেখে নিরেট কণ্ঠে আওড়াল, আমার যখন ইচ্ছে যেভাবে ইচ্ছে সেভাবেই তোকে ছোব, তুই না বলার কে? এসব পরিণতির কথা আগে মনে ছিল না? কি দরকার ছিল আগ বাড়িয়ে আমার কাছাকাছি আসার? কি দরকার ছিল যখন তখন আমার গা ঘেঁষার? ইউ নো না, আই ওয়ান্ট ইউ পিচ্চি, বাট তুই শুনিস নি তা। তাহলে এখন দূরে যেতে বলছিস কেন? আর কেনই বা করছিস এত আফসোস? কি লাভ আফসোস করে? মাহি থমকায়, আনমনে মস্তিষ্কের গভীরে নাড়া দেয় পুরনো ঘটনা প্রবাহগুলো। সে কখন ঘেঁষল লোকটার কাছাকাছি? প্রতিবার তো লোকটাই মুখ তুলে চলে আসে তার নিকট। তাহলে এবার দোষের পাল্লাটা উল্টে গেল কেন? মাহি নাক ফোলায় বেশ, দৃঢ় চোয়ালে চিরবিরিয়ে বলে ওঠে, আমার জানা মতে আমি কখনো স্বেচ্ছায় আপনার কাজ ঘেঁষিনি। অলক্ষ্যে দাঁতের রুষ্ট চাপায় অধর পিষে হাসল রুড মানব। আলগোছে গাল সরিয়ে আনল মেয়েটার গালের উপর থেকে। পরক্ষণেই কুঞ্চিত দৃষ্টিতে তাকালো সম্মুখে। মাহির দৃঢ় দৃষ্টি, নড়বড়ে হয়নি এখনো। যুবক কেমন বাঁকা হেসে আচানক সপ্তদোষীর চোয়াল চেপে তার ক্ষুদ্র মুখখানা এগিয়ে আনল নিজের কাছে। কণ্ঠে অনড় পরিতুষ্টি বজায় রেখে হেসে শুধালো, ও মাই ফাকিং সিগনোরা, ব্যাপার না, এবার থেকে ঘেঁষবি, যখন তখন ঘেঁষবি, যেভাবে চাইব সেভাবেই ঘেঁষবি, যত চাইব তত ঘেঁষবি। ট্রাস্ট মি সিগনোরা, তুই নিজে থেকে এসব করবি। যুবকের এহেন আত্মবিশ্বাসে হুট করে শ্লেষাত্মক হাসি ফুটল মাহির ঠোঁটের কোণে। আওড়ালো শ্লেষাত্মক বাণী, ইন ইউর ড্রিমস মেবি। তৎক্ষণাৎ দৃষ্টি তীক্ষ্ণ হলো মুগ্ধর, চোয়াল হলো শক্ত। কণ্ঠে তেজ ঢেলে যুবক পরপরই শুধালো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। শুধু তোর রিয়েল লাইফে নয়, বরং তোর স্বপ্নেও কাবু করে বসবো আমি। অ্যান্ড গেস হোয়াট, আমার এই তিক্ত দহনে পুড়ে একাকার হতে তুই নিজেই আমার কাছে ছুটে আসবি সিগনোরা। সপ্তদোষীর মুখাবয়ে বিপরীত ছাপ স্পষ্ট। চোখ দুটোই চিকচিক করছে নোনা জল। দৃঢ়তা নামল কণ্ঠায়। এত কনফিডেন্স? যাকগে, আমি কেবল ভাবছি ওই দিনটার কথা, যেদিন দ্য শ্যাডো মনস্টার ওরফে দ্য ব্লাডি বিস্ট নিজের ইগো স্যাটিসফাই করতে না পেরে ভীষণ বাজেভাবে হেরে যাবে। সেদিন তার অবস্থাটা কেমন হবে? লাইক এখন যেমন তেজ আছে তখন তেমন তেজ থাকবে তো? সপ্তদোষীর তীক্ষ্ণ বাক্যবাণে শক্ত হলেন রুড মানব, ফোটালেন দৃঢ় চোয়াল। মেয়েটা যে তাকে অপ্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়েছে তার বুঝতে বাকি নেই মাফিয়া বিস্টের। সে তৎক্ষণাৎ ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে নীরবে বোঝালো সম্মতি।
কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে পরপরই গমগমে গলায় শুধালো, তেজ এবং শক্তি দুটোই আজন্ম আমার ব্যক্তিত্বে থাকবে বান্দির মেয়ে। আর রইল বাকি ইগো। তোকে আমার প্রতি দুর্বল করাটা যদি আমার ইগো হয়, তাহলে শুনে রাখ, আমার ইগো অনেক হাই। আজ পর্যন্ত হেরে যাওয়া নামক শব্দের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি কখনো, না পরবর্তীতে কোনো দিন হবে। তুই বললি তুই কোনোদিন আমার প্রতি দুর্বল হবি না, তাই তো? দেন সিগনোরা। শেষ বাক্যটুকু আওড়ে মুখটা আচমকাই এগিয়ে আনে মুগ্ধ। ঠেকালো মেয়েটার একদম মুখের কাছে। বাঁকা হেসে তীক্ষ্ণ কণ্ঠে আওড়ালো, মে আই গো ফর এ ট্রায়াল? মানবী নিশ্চুপ, কেবল দৃষ্টিজোড়া অপলকভাবে তাকিয়ে আছে রুড মানবের চোখের পানে। বোধহয় অজানা মায়ায় বোধ হারিয়েছে সে। বেভুলার ন্যায় অজান্তেই মাথা নাড়ালো উপর নিচ। তা দেখে গাল ঠেলে নীরব হাসল মুগ্ধ। তখনই মেয়েটার অধরে টুপ করে অধর ছুঁয়ে সেভাবেই হাসকি স্বরে শুধালো, কিসের অনুমতি দিয়ে দিলি বান্দির মেয়ে? খেয়াল আছে এবার আমি ঠিক কতটা বেপরোয়া হব? সহ্য করতে পারবি তো? বিকজ আমি জানি আমার জয় নিশ্চিত। রক্তাক্ত চারপাশ, এলোমেলো কামরা, নরম ফোমের বিছানাটার দশা হয়েছে করুণ। বিছানার এক পাশ দিয়ে ঝুলছে একখানা নিস্তেজ হাত, যার আঙুলগুলো থেকে চুইয়ে পড়ছে লৌহ। সফেদ রঙা ব্ল্যাঙ্কেটের আড়ালে বোধহয় লুকিয়ে রাখা নিস্তেজ দেহটা। একজোড়া বুট পরিহিত কদমের মালিক নির্বিঘ্নে এগিয়ে এসে দাঁড়ালো বিছানার পাশে। গম্ভীর মুখভঙ্গি তার, এক হাতে ধরে রাখা টবেকো পাইপ, ঠোঁটের ফাঁকে মাউথপিস গুজে অনবরত টানছে তামাক। তার আশেপাশে গোটা কতক দেহরক্ষী, শত হলেও অত বড় মাপের গ্যাংস্টার বস সে। খানিকটা অ্যাটিটিউড তো থাকবেই। সুদর্শন কপাল গোছালেন এই পর্যায়ে। ঠোঁটের কোণে মাউথপিস চেপে রেখে নীরবে বাহাত নাড়িয়ে আদেশ ছুড়লেন, ব্ল্যাঙ্কেট সরা। পাশে দাঁড়িয়ে থাকা বডিগার্ড তাই করল। তখনই সামান্য এগিয়ে এসে এক ঝটকায় তুলে দিল ব্ল্যাঙ্কেটটা। অমনি আশেপাশে থাকা সকলে কেমন মুখ কুঁচকে ঘুরে গেলেন অন্যত্র। কেউ কেউ অলক্ষ্যে কেঁপে উঠলেন নিস্তেজ দামিয়ানের উপর অমন করুণ দশা দেখে। অথচ গ্যাংস্টার বস নিকোলাস নির্বিকার, ভ্রূক্ষেপহীন কায়দায় তামাক টানছে শব্দ করে। তন্মধ্যে পেছন থেকে এগিয়ে আসে গ্রাবিয়েল, নিকের শুভাকাঙ্ক্ষী ডানহাত। আফ্রিকান বলিষ্ঠ পুরুষ সে। মুখখানায় রাজ্যের অন্ধকার। গম্ভীর মুখ মানব তখন আলগোছে গলা খাকারি দিলেন। গমগমে গলায় বলে ওঠেন, বস, দামিয়ানকে কে মারল এভাবে? সহসা নিকে সমুদ্রনীল আখিদয়ের শক্ত দৃষ্টি একত্রে নিক্ষিপ্ত হলো গ্রাবিয়েলের মুখ পানে। অমনি থতমত খেল বেচারা। তড়িঘড়ি করে দৃষ্টি নামিয়ে কদম সরাতে চাইলেই সম্মুখ থেকে ধেয়ে আসে নিকের বজ্রকঠিন ধমক, ইউ সান অফ এ বাস্টার্ড! মানুষ মারার স্টাইল দেখলেও বুঝিস না এটা কার কাজ? এমন একটা নামি দামি হোটেলে এসে দিনে দুপুরে মানুষ মেরে যাওয়ার সাধ্যি কেবল একজনেরই আছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় গ্রাবিয়েল। বিভ্রমে ডুবে অস্ফুটে আওড়ায়, ইউ মিন ইটস মনস্টার! নিক বাঁকা হাসল কেমন। তৎক্ষণাৎ শরীর ঘুরিয়ে কদম বাড়ালো অদূরের কাউচের পানে। সেথায় রয়ে শয়ে নিজের আকর্ষণীয় পুরুষালী দেহখানা এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলল সে। ভীষণ ভাব নিয়ে তামাক টানতে টানতে আওড়ালো, যেহেতু মনস্টার নিজে এসে বাস্টারটাকে মেরে দিয়ে গেছে, তার মানে ঘটনা সত্যি। মনস্টার হ্যাজ এ উইকনেস। গ্রাবিয়েল দৃষ্টি শুরু করল এই পর্যায়ে। মুখটায় গাম্ভীর্যের ছাপ নামিয়ে সন্দিহান গলায় বলল, কিন্তু এমনও তো হতে পারে আমরা একটু বেশি ভাবছি নিক। কারণ দামিয়ান তোমার কাছে ওই মেয়েটার খোঁজ দিয়েছে, যাকে মনস্টার তার প্যালেসে আটকে রেখেছে।
বাট অ্যাজ পার ইউ নো, মনস্টারের প্যালেসে অনেকেই আছে, আনডাউটলি সেখানে মেয়েও আছে। তাহলে তোমার কি সত্যিই মনে হয় মনস্টার শুধুমাত্র ওই একটা মাত্র মেয়ের প্রতি উইক? আই ডোন্ট নো হোয়াই, বাট আমার এটা মোটেও বিশ্বাস হচ্ছে না। নিরুত্তাপ নিক, পায়ের উপর পা তুলে নাচাচ্ছে সে। দুই হাত কাউচের গায়ে এলিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে আচমকাই বিস্ফোরিত বাক্য ছুড়ল সুদর্শন। স্বয়ং রুশদি কিং যে মেয়ের সুরক্ষায় তাকে তার পেন্ট হাউসে আড়াল করেছে, তার প্রতি মনস্টারের দুর্বলতা নেই বলছো? তখনই আকাশ ভেঙে পড়ল গ্রাবিয়েল। মুখাবয়তার মুহূর্তেই লেপ্টে গেল হতবিহ্বলতার ছাপ। বিস্ময় আবহে দূরত্ব বাড়ল দুই ঠোঁটের মাঝে। হতবিহ্বল কণ্ঠে আওড়ালো, এ কথা তুমি কিভাবে জানলে নিক? ওয়েট এ মিনিট। থামল গ্রাবিয়েল। এক মুহূর্ত স্থবির হয়ে বিচক্ষণতার সঙ্গে হিসেব কষল মনে মনে। একে একে দুই মিলিয়ে হঠাৎ আন্দাজে ঢিল ছুঁড়ে ফের আওড়ালো, এমন নয়তো মনস্টারের হিডেন প্যালেসে আমাদের কেউ থাকবে না বলছো? নিকের আগ বাড়িয়ে বলা বিস্ফোরিত বাক্যে আশ্চর্যের ছাপ ফুটল গ্রাবিয়েলের মুখে। সেই সঙ্গে বাড়ল তার কৌতূহল। মানব তৎক্ষণাৎ ছুটে এলো নিকের পানে। অতি আগ্রহে জানতে চাইল, কে সে নিক? আর এমন হলে আমরা এখনো বসে আছি কেন? এহেন কথার প্রতিউত্তর করলেন না সুদর্শন গ্যাংস্টার বস। নির্বিকারে উঠে দাঁড়ালেন বসা ছেড়ে। হাতের তালুতে টবেকো পাইপখানা চেপে ধরে এগোলেন লিভিং এরিয়ার দিকে। তবে পথিমধ্যেই তার আড়দৃষ্টি গিয়ে আচমকাই ঠেকল অদূরের সোফার এক কোণে, যেথায় গায়ের উপর ব্ল্যাঙ্কেট জড়িয়ে জড়সড় ভাব নিয়ে বসে আছে রুশ স্ল্যাট রমণী। তাকে দেখা মাত্রই নারী লিপসুক মানবের অভ্যন্তরে আবেদনের বিদ্যুৎ ঝলকে উঠল যেন। সে তখনই বাঁকা হেসে কদম বাড়ালো রমণীর দিকে। রমণী ভীত। কিছুক্ষণ আগে স্বচক্ষে দেখেছে অত বড় দুর্ঘটনা, তাই তো কেমন তটস্থ সে। নিক এগিয়ে এলো চুপচাপ। চোখে মুখে এক প্রকার লিপসা লেপ্টে ঠোঁট কামড়ে চেয়ে রইল মেয়েটার পানে। ভীত রমণীর রক্তিম মুখখানা আপাদমস্তক পরখ করতেই যুবক কেমন হিসহিসিয়ে শুধালো, দামিয়ানের টেস্ট ছিল বলতে হবে। কথাটা বলেই যুবক তৎক্ষণাৎ দুই হাতে সজোরে ধাক্কা দিয়ে বসল রুশ স্ল্যাট রমণীর গায়ে। এহেন অতর্কিত আক্রমণে দিশাহীন রমণী আচমকাই হেলে পড়ল সোফার নরম কোলে। লিপসুক নিক তার পানে ঝুঁকে এসে গা থেকে ব্ল্যাঙ্কেটখানা টেনে সরাতে চাইলেই রমণী ভীত সন্ত্রস্ত কণ্ঠে আওড়ালো, নো নো, নট নাও। নিষিদ্ধ অনুভূতিতে টলমল নিক। থোড়াই শুনল রমণীর নাকচ। সে উল্টো এক হাতে তখনই রমণীর গা থেকে ব্ল্যাঙ্কেটটা টেনে এনে ছুঁড়ে ফেলল মেঝেতে। মুহূর্তেই উন্মুক্ত হলো রুশ রমণীর দেহ সৌষ্ঠব। নারী লিপসুক যুবক কেমন বাঁকা চোখে দেখে যাচ্ছে মেয়েটাকে। রমণী নিজেকে ঢাকতে চাইলেই যুবক হাত রাখল নিজের প্যান্টের অগ্রভাগে। অতঃপর রমণীর হাজার বাধা দেওয়া সত্ত্বেও খারাপ পুরুষ লিপ্ত হলো নিষিদ্ধ আদিম কাজে। এরই মধ্যে লিভিং এরিয়ায় হাজির গ্রাবিয়েল। অস্থির উচাটানে কি যেন বিড়বিড়িয়ে যাচ্ছে সে। আনমনে বাদিকে দৃষ্টি উঁচিয়ে তাকাতেই অমনি ফের থতমত খেল গম্ভীর পুরুষ। তড়িঘড়ি করে নজর ঝুঁকিয়ে প্রস্থান ঘটাতে উদ্যত হতেই কর্ণকুহরে ভেসে এলো নিকের শীতকার ধ্বনিতে আওড়ানো বাক্য, আ ফাকিং বাস্টার্ড মনস্টার, শুনে রাখ, খুব শীঘ্রই তোর দুর্বলতা থাকবে এই স্লাটের জায়গায়। আর আমি রোজ, না, প্রতি মুহূর্তে তাকে নিলামে তুলব। আই প্রমিস। শহরের সবচেয়ে দামি স্টেজে ওর দাম উঠাবো আমি। আ ফাক। অন্ধকারে নিমজ্জিত কামরা। যেথায় চোখ যাচ্ছে সেথায় ধুধু অন্ধকার। সপ্তদশীর কক্ষের দুয়ার পানে দাঁড়িয়ে আছে মিলা। চিন্তায় কপালের চামড়ায় ভাঁজ পড়েছে তার।
তরুণী আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তখনই পা ছোটালো কক্ষে। বিচলিত কণ্ঠে আওড়ালো, মুনলাইট, মুনলাইট কোথায় তুমি? অন্ধকারে পা টিপে টিপে হাঁটছে মিলা। হাঁটার পথিমধ্যে হুট করেই তার পা দুটো স্পর্শ পেল কারোর শীতল অঙ্গের। তখনই ভরকায় মিলা। হাঁটা থামিয়ে তড়িঘড়ি করে হাঁটু ভেঙে বসল মেঝেতে। অন্ধকার হাতড়ে মেঝেতে পড়ে থাকা মানবীর গায়ে আলতো করে ছুঁয়ে দিয়ে উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, মুনলাইট, কি হয়েছে তোমার? এভাবে মেঝেতে শুয়ে আছো কেন? এই মেয়ে। সপ্তদশী সজাগ, তবুও দুর্বল কণ্ঠ ফুঁড়ে কথা বেরোচ্ছে না তার। মিলা আরও অস্থির হলো। এক নাগাড়ে বেশ কয়েকবার ডাকার দরুন নীরব কান্নায় জর্জরিত মেয়েটা অস্ফুটে থেমে থেমে বলল, কি হয়েছে? রমণীর সাড়া পেয়ে হাঁপ ছাড়ল মিলা। খানিক স্বস্তিতে মোদে আচমকাই সতর্ক কণ্ঠে আওড়ালো, ওঠো ওঠো, কেউ তোমার অপেক্ষা করছে। হকচকিয়ে ওঠে মাহি। অবোধ কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে, কে? অন্ধকারে মিলার মুখ অভিব্যক্তি স্পষ্ট নয়, কেবল শোনা গেল তরুণীর সুরম্য কণ্ঠ, তোমার পাগল পুরুষ। দুদিনের একটা মেয়ে, জাস্ট দুদিনের। কাল এসে আজকেই দ্য শ্যাডো মনস্টারকে নিজের আঙুলের ডগায় ঘোরাচ্ছে। আজ তার মিথ্যে এবং বানোয়াট কথার জের ধরে মনস্টার তোমাদের সবাইকে কুকুরপেটা করেছে। তারপরও তোমরা চুপ করে থাকবে? ওকে এত সহজে ছেড়ে দেবে? তোমরা কি ভুলে গেলে মনস্টার তোমাদের বলেছিল যে একে অপরকে মেরে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবে কেবলমাত্র সেই এই প্যালেস থেকে বের হতে পারবে। অথচ তোমরা কি করলে? প্যালেসের টর্চার সেল, যেথায় মনস্টারের আদেশে একত্র করা হয়েছে সকল মেয়েদের। গম্ভীর মুখ অ্যালেক্সে রমন বিতর্কিত বাক্যবাণে দোলাচলে পড়লেন সকল মেটস। বারবার একে অপরের পানে তাকাচ্ছেন আর দৃষ্টে। ওদিকে অলক্ষ্যে বাঁকা হাসছে অ্যালেক্স। ধূর্ত শেয়ালের ন্যায় মাহির বিরুদ্ধে বিষ ঢালছে সকলের মনে। প্রথম বাক্যবাণে সকলকে অমন ভাবনায় পড়তে দেখে ধূর্ত মানব ফের গম্ভীর কণ্ঠে মুখ খুললেন, তোমরা সবাই যেমন বন্দি, ওই মেয়েও তো বন্দি। তাহলে তোমাদের সাথে এমন ব্যবহার আর ওর সাথে আলাদা এটা কেন হবে? তোমরা কি এখনো বুঝতে পারছো না ওই মেয়ে ঠিক কতটা চালাক? ও ঠিকই নিজের রূপ এবং কথার জালে মনস্টারকে ভুলিয়ে দিচ্ছে আর তোমাদের উপর অত্যাচার বাড়াচ্ছে। এখনো চুপ করে থাকলে ও মনস্টারকে দিয়ে তোমাদের সবাইকে মেরে ফেলবে। একযোগে আঁতকে ওঠে সকলে। কেউ কেউ আগ বাড়িয়ে বলেই বসে, না না, ওই মেয়েকে আর বাড়তে দেওয়া যাবে না, ওর খেল এই পর্যন্তই। সহসা রহস্যময় বাঁকা হাসির রেশ ফুটল অ্যালেক্সের ঠোঁটের কোণে। গম্ভীর মুখ মানব শক্ত চোয়ালে পিঠ ঘুরিয়ে দাঁড়ায় এবার। নিজের শেষ চাল চেলে বলে ওঠে সে, শোনো সবাই, যেই ব্যক্তি এই মেয়েকে সরিয়ে ফেলতে পারবে তাকে আমি নিজ দায়িত্বে এই প্যালেস থেকে পরিত্রাণ দেব, কথা দিচ্ছি। সুযোগ, এ যে বন্দীদের নিকট নিজের আজাদি হাসিলের সবচেয়ে বড় সুযোগ, তা কি আর অত সহজে কেউ হাতছাড়া করে? প্রত্যেকের চোখে মুখে আচমকাই ফুটে উঠল এক প্রকার বিদ্বেষ। যে বিদ্বেষের দোষী কারাগারে স্থান পেয়েছে নিষ্পাপ সপ্তদোষী। কে জানে এখন তার ভাগ্যে আর কি কি আছে। মাথার উপর তীব্র তুষারপাত। কোমল সপ্তদোষী কাঁপা কাঁপা বদনে এসে দাঁড়িয়েছে প্যালেসের উল্টো দিকের দুয়ার পানে। তার পাশে দাঁড়িয়ে আছে মিলা। সতর্ক দৃষ্টিতে তাকাচ্ছে এদিক ওদিক। ভীত সপ্তদোষী কেমন ঢোক গিলছে বারংবার। দোনামোনায় হুট করেই জিজ্ঞেস করে ওঠে, এত রাতে এভাবে ওপেনলি দেখা করাটা আদৌ কি ঠিক মিলা? বিস্ট যদি দেখে ফেলে? তখনই ঘাড় ঘুরিয়ে তাকায় মিলা। মুখে এক অদ্ভুত শান্ত হাসির রেশ টেনে এক হাতে আলতো করে জড়িয়ে ধরে মাহির কাঁধ। সস্নেহে শুধায়,
আরে ধুর পাগল, আমি আছি না। এত টেনশন নিচ্ছ কেন? তুমি নির্বিঘ্নে কথা বলো তোমার পাগল পুরুষের সাথে। আমি এখানেই, মানে ব্যাকইয়ার্ডে দাঁড়িয়ে আছি। আমি নজর রাখবো কেউ এখানে আসে কিনা। তুমি যাও। হ্যাভ এ গ্রেট কোয়ালিটি টাইম ডিয়ার। বলেই মিলা কাজ ছাড়ল মাহির। সপ্তদশীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে পা ঘোরালো উল্টো পথে। এদিকে দ্বিধায় জর্জরিত মাহি। হঠাৎ বুক কাঁপছে তার। মনে হচ্ছে খারাপ কিছু একটা ঘটতে চলেছে। মাহির উদ্বিগ্নতা বাড়ছে ক্রমশ। অভ্যন্তরীণ চিন্তায় বুথ থেকে মেয়েটা যেই না চলে যেতে উদ্যত হবে, অমনি অদূরের অন্ধকার জঙ্গলের আদ্যপ্রান্ত হতে ভেসে এলো অল্প পরিচিত এক ডাক, সানবাট। সহসা থমকায় সপ্তদশীর পদযুগল। ছলাৎ করে উঠল বুক। ঠায় দাঁড়িয়ে রইবার কালে পেছন থেকে ফের ফিসফিসিয়ে ডেকে ওঠে যুবক, এই সানবাট, দেখা না করেই চলে যাবে? শুকনো ঢোক গিলল মাহি। রয়ে শয়ে ঘুরে দাঁড়ালো সে। কদম দুটো সম্মুখে বাড়াতে গেলেই যুবক আচমকা সতর্ক কণ্ঠে বলে ওঠে, স্টপ। যেখানে আছো সেখানেই থাকো, কাছে এলে বিপদ হতে পারে। মাহি থামল। সরু দৃষ্টি আলগোছে উঁচিয়ে তাক করল সম্মুখে। অদূরে স্রেফ অন্ধকার। সেথায় আদৌ কেউ দাঁড়িয়ে আছে কিনা তা বোঝা মুশকিল। সপ্তদশী কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুটে জিজ্ঞেস করল, কিছু বলবেন? অদূরে দাঁড়িয়ে থাকা কমান্ডার মায়াঙ্ক কেবল গভীর দৃষ্টে অবলোকন করে যাচ্ছে মেয়েটাকে। কণ্ঠে রা নেই তার। চোখ দুটো তৃষ্ণা মেটাতে ব্যস্ত। যেন কতদিন ধরে প্রিয় মানুষের দর্শনের অপেক্ষায় ছিল তারা। এদিকে মাহির সর্বাঙ্গ কাঁপছে ঠান্ডায়। দেহের হাড়গুলো বাড়ি খাচ্ছে একে অপরের শনে। মেয়েটা ফের ব্যস্ত গলায় জিজ্ঞেস করল, কিছু বলবেন? মায়াঙ্ক মৃদু হাসল। কণ্ঠে নমনীয়তা ঢেলে আওড়ালো, বলতে তো অনেক কিছুই চাই, তবে সময় আর সুযোগের অপেক্ষা। যাগ্গে সেসব কথা। তা বলো তো সানবাট, তুমি আমায় ডাকলে কেন? কিছু কি হয়েছে? হুট করেই পায়ের তলা থেকে মাটি সরে গেল মাহির। অভ্যন্তরে হোঁচট খেতে গিয়েও কোনো মতে রক্ষে পেল সে। কপালে উদয় হলো স্নিগ্ধ ভাঁজ। তড়িঘড়ি করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, মানে? আমি কখন ডাকলাম আপনাকে? আপনিই তো আমাকে ডাকলেন। কি? আমি কখন? আমি তো। বাকিটা বলতে গিয়ে জিভ আটকালো মায়াঙ্কের। আনমনে তার দৃষ্টি গিয়ে থমকালো মাহির ঠিক মাথার উপর। প্যালেসের টাওয়ারের ছাদ থেকে ধীরে ধীরে গড়াচ্ছে একখানা বিশাল বরফের স্তূপ, যা মেয়েটার মাথার উপর পড়লে হয় মাথা ফাটবে, নয়তো বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটবে নিশ্চিত। মায়াঙ্ক অস্থির হলো। তখনই মাহিকে সতর্ক করে দেবার ভঙ্গিতে আওড়ালো, সানবাট, সরো, বরফ পড়ছে। বুঝল না মাহি। চশমার আড়ালে চোখ দুটো ক্ষুদ্র করে নিয়ে সন্দিহান কণ্ঠে পরপরই জিজ্ঞেস করল, কি? কি পড়বে? মায়াঙ্কের অস্থিরতা বাড়ছে ক্রমশ। সতর্ক দৃষ্টি আবারও গিয়ে তাক হলো মেয়েটার মাথার উপর। বরফটা বড্ড বেঁকে এসেছে। যে কোনো সময় ঘটবে দুর্ঘটনা। মায়াঙ্ক কেমন দিকবিদিক শূন্যের ন্যায় ফের আওড়ালো, সরো সানবাট, মাথার উপর খেয়াল করো। হতবম্ব মাহি। কি বলছে কমান্ডার লোকটা? বারবার সরতে বলছে কেন? আর মাথার উপরেই বা কি? ভাবতে ভাবতেই রমণী আলগোছে মাথা তুলে তাকালো। অমনি দৃষ্টি থমকালো সপ্তদশীর। চোখের সামনে অত উপর থেকে ধসে পড়ছে একখানা বরফ স্তূপ। হতবুদ্ধির ন্যায় নিশ্চল হয়ে গেল রমণী। তড়িঘড়ি করে দুই হাতে নিজের মুখ ঢাকতে গেলেই আচানক একজোড়া শক্তপোক্ত হাতের হ্যাচকা টানে সপ্তদশীর ক্ষুদ্র বদনখানি টলে উঠল বেশ।
চোখের পলকে সেই হাতজোড়ার বলিষ্ঠ মালিক নিজের পাহাড়সম দেহের আড়ালে আড়াল করল রমণীর ক্ষুদ্র টলমল বদন। জোরালো ধাক্কায় দুজন গিয়ে আছড়ে পড়ল বরফের তুলতুলে গায়ে। থমকায় চারপাশ, থমকায় সপ্তদশী। এলোমেলো সন্ত্রস্ত ভঙ্গি তার, চোখ থেকে সরে গিয়েছে চশমা। সেই অবস্থাতেই কপাল কুঁচকে সম্মুখে তাকালো মাহি। পরমুহূর্তেই নিজেকে আবিষ্কার করল বড্ড ঘৃণিত মানুষটার বুক পিঞ্জরে। মানবের বলিষ্ঠ দেহখানা তাকে আগলে রেখেছে। মাহি ধীরে ধীরে চোখ উঁচায়। বলিষ্ঠ পুরুষের সুশ্রী উদ্বিগ্ন মুখ পানে দৃষ্টি নিবদ্ধ করতেই আচমকা তার গাল বরাবর চুয়ে পড়ল উষ্ণ তরল জাতীয় কিছু। মাহি ভরকায়। তড়িঘড়ি করে দৃষ্টি নিখাত করতেই দেখে রোডমানবের ঘাড়ের পেছন থেকে অবলীলায় গড়াচ্ছে উষ্ণ তাজা লৌহ। তবুও মানবের চোখে মুখে ব্যথার লেশমাত্রও নেই। সেথায় লেপ্টে আছে আকাশসম উদ্বিগ্নতা, যা তার কণ্ঠে ফুটে উঠল মাত্র একটি কথায়, আর ইউ ওকে সিগনোরা।